শরীর বেশ খানিকটা অংশ। আলতো হাতে কোলে তুলে নিল ঘুমন্ত কিশোরীকে। চুপিসারে সিঁড়ি বেয়ে নিচে চলে আসলো। গাড়ির সামনে সিটে নয়নাকে বসি শাড়িটা কোনো মতে পেঁচিয়ে দিল শরীরে। হঠাৎ ঘুমন্ত রমণী হাত ধরে বসলো। যেন খানিকটা ভয় পেল। কিছু সময় সেভাবেই রইল। বুঝতে পারল ঘুম ভাঙেনি। আলতো করে হাত সরিয়ে এনে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো। রাতের নীরব রাস্তা, দু একটা দূরপাল্লার বাসের শোষো ক্ষীণ আওয়াজ। সাথে সাথে গাড়ির গ্লাস উঠিয়ে দিল। খুব ধীর গতিতে গাড়ি ড্রাইভ করছে। নয়নার মাথাটা জিয়ানের কাঁধে একবার সরিয়ে দিয়েছিল, তারপর নিজে ঠিক করে রাখলো। বেশ কিছু দূর আসার পরে পুলিশ চেকপোস্ট পার হতে হয়। নয়নার মাথাটা সিটের সাথে ঠিকভাবে রেখে গাড়ি থেকে বের হয়ে আসে জিয়ান। গাড়ির কাগজপত্র সব দেখায়। একজন অফিসার বলে, আপনার সাথে গাড়িতে উনি কে? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ, তার প্রমাণ কি? আপনার কি মনে হয় এই রাতে আমি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে ঘুরবো? বলছি যখন আমার ওয়াইফ, তখন অবশ্যই আমার ওয়াইফ। প্রমাণ দেখান, তারপর বিশ্বাস করব। আপনাকে বিয়ে হয়ে গেছে কতদিন? গত সপ্তাহে শুক্রবার। আজ তো রবিবার, নিশ্চয়ই আপনার ফোনে একটা পিকচার আছে, সেটা দেখান। দেখুন স্যার, আমি একজন পাইলট। তাছাড়া আমার ওয়াইফ ঘুমিয়ে আছে। আপনারা প্লিজ আমাকে বিরক্ত করবেন না। আপনার বাসায় কারোর সাথে কথা বলিয়ে দেন। আর আপনি যেই হন না কেন, আইন সবার জন্যই সমান। হতে পারে এই মেয়েটা আপনি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন। একজন যে জানালার কাছে বাড়িতে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে লাগলো। জিয়ান দ্রুত গাড়িতে এসে নিজের গায়ের শার্ট খুলে নয়নার গায়ে পরিয়ে দিচ্ছে। নয়না ঘুমু ঘুমু চোখ দুটো কোনো মতে খুলতেই জিয়ানকে দেখে ঘাবড়ে যায়। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, প্লিজ আমার ছেড়ে দিন, আমাকে আর ব্যথা দেবেন না। একদম চুপ, একটা কথা বলবে না। বাইরে পুলিশ, শাড়িতে খুলে রাখছে অর্ধেক। আমার ওয়াইফ কি অবস্থা অন্য কেউ দেখবে? নয়না জোরে চিৎকার দিয়ে বলে। কে আছো, বাঁচাও। বাইরে পুলিশের লোকেরা বলতে থাকে, গাড়ি থেকে বের না হলে আমরা গাড়ির দরজায় ভেঙে ফেলতে বাধ্য হব। একটা শব্দ করবে না, চুপ করে থাকো। তোমার বাবার নাম্বার বলো। বাবা? এত রাতে? হ্যাঁ, তোমার বাবা। আপনি না চৌধুরী বংশের ছেলে? তো বলুন, আমাকে হ্যারাসমেন্টের দায়ে আপনাদের কি চাকরি খেয়ে দেবো আমি? জাস্ট সাইলেন্ট, যেটা বলেছি সেটা করো। ফোনটা দিন, নাম্বার উঠিয়ে দিই। এরপর বের হয়ে এসে বলে, আপনাদের কাজ কি রাতের বেলা ভদ্রমানুষদের অসম্মান করা? না, আমাদের ডিউটি শেষ এবং জনগণ নিরাপত্তা দেয় না। আমরা সেটাই করছি। জাস্ট ওয়েট। কল করলো মাহবুব তালুকদারের নাম্বারে। কল ঢোকার আগেই কেউ একজন মোবাইল নিয়ে কল কেটে দিল। তুমি বাইরে কেন এসেছো? তুমি আদর্শ হাজবেন্ডের মতো আমাকে প্রোটেক্ট করার জন্য একা লড়াই করবে আর আমি ঘুমিয়ে থাকবো? জান, আমি সুনয়না তালুকদার, পিতা মাহবুব তালুকদার। এই যে দুদিন আগে শুক্রবার গেল, সেই দিনটাই ছিল আমার আর আমাদের ভালোবাসার প্রণয়ের দিন। আমার হাজবেন্ড ওয়াইফ লং ড্রাইভে বের হয়েছিলাম। এতে আপনাদের সমস্যাটা কি? আচ্ছা ম্যাডাম, সরি, তবে আপনাকে তার ওয়াইফ মনে হচ্ছে না। সুনয়না রাগী কণ্ঠে বলল, আপনার বউয়ের সাথে নিশ্চয়ই আপনি বেমানান, তাই এইসব উল্টাপাল্টা কথা বলছেন। এই চলো তো, সময় নষ্ট হচ্ছে। বলে জিয়ানের হাতের মধ্যে হাত রাখলো। গাড়িতে এসে বসে জিয়ানের দিকে তাকিয়ে বলে, আসলে আমি অনেক সাহসী, কিন্তু সমস্যা হলো আমার আর একটু সাহস দরকার, তারপর আপনার সাথে বোঝাপড়া করব। এই প্রথম সুনয়নার মুখ থেকে স্বাভাবিক কথা শুনল জিয়ান। বেশ কিছুক্ষণ সুনয়নার দিকে তাকিয়ে রইল। এভাবে দেখার কি আছে? আপনারই তো বউ, না চাইলেও সারা জীবন এই মুখ দর্শন করতে হবে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? সরি। নয়না অবাক হয়ে বলে, আপনি কিছু বললেনই মাত্র। সরি, আমি আসলে দুঃখিত। আমার উচিত হয়নি তোমার সাথে এমন আচরণ করা। তোমার তো এখানে কোনো দোষ নেই, উল্টা আমাদের মাঝে তুমি ফেসে গেছো। রিয়েলি সরি শোনো না। আপনি সরিও বলতে পারেন। এক কাজ করুন, আপনার সরির আচার বানিয়ে ধীরে ধীরে এক চামচ করে খেয়ে ফেলুন। আমি তোমাকে একেবারের জন্য রেখে যাবো এখানে। খুব তাড়াতাড়ি তোমার জন্য তোমার উপহার চলে আসবে। দেখুন, আমার এইটুকু মাথা, তাও আবার বিশাল চুল, তার ভেতরে খোলস, খোলসের ভেতর এইটুকু বুদ্ধি। তাই সহজভাবে বলুন, মিস্টার পাইলট। খুব তাড়াতাড়ি আমি তোমার জন্য ডিভোর্স লেটার পাঠাবো। যা ইচ্ছে করুন, আগে আমার বাসায় দিয়ে আসুন। না, আমি বাসায় যাব না। আপনি এক কাজ করুন, আমাকে কোনো হোস্টেলে রেখে আসুন। আর ইউ ক্রেজি? হঠাৎ করে অস্তুর টলমল নেত্রী তাকিয়ে বলে, জানেন, আমি না ধর্ষণ সম্পর্কে পত্রিকায় পড়েছি, টিভিতে নিউজ দেখেছি, কখনো কল্পনাও করিনি সেই সব কিছুর ভিকটিম আমি নিজে হব। আমার আপনাকে দেখলে ভয় হয়।
মনে হয় এখনই হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়বেন আমার উপর। বলতে বলতে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো। এই মুহূর্তে নিজেকে ধ্বংস করে দিতে ইচ্ছে করছে জিয়ানের। শেষে কিনা সে কোনো মেয়ের কাছে ধর্ষক। চোখে রক্ত জমাট বেঁধে গেছে। হাত মুঠো করে নিজের প্রতি আশা রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। নয়নার গায়ে হাত দিতেও লজ্জা হচ্ছে এখন। নয়নার মাথায় হাত রেখে বলে, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আর তা কখনো আমি চাইনি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোমার যন্ত্রণার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি জানি কথা দিয়ে সবকিছু ঠিক হবে না। আমি তোমার হৃদয়ে যে গভীর ক্ষত দিয়েছি, জানি না তুমি কখনো আমাকে ক্ষমা করবে কিনা। আর কিছু বলার আগে নয়না জিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্লিজ কেঁদো না নয়না। আমার কালো ছায়া কোনোদিন আর তোমার উপর পড়বে না। আমি জানি তোমার হৃদয়ে যে গভীর ক্ষত তাজা আছে, তা হয়তো এর জন্য আমি মুছে দিতে পারবো না। পারলে ক্ষমা করে দিও। নয়না কিছু বলতে যেও বলতে পারল না। গাড়ির সিটে হেলান দিয়ে বসে রইল। জিয়ান নয়নার বাড়ির সামনে এসে বলে, আমি কি এখান থেকে চলে যাব, নাকি বাসার ভেতর পর্যন্ত আসবো? আপনি আমাকে বাবা মায়ের কাছ থেকে নিয়ে গেছেন, তাই তাদের কাছে ফেরত দিয়ে আসবেন আমায়। দারুণ বেশ অবাক হলো এত রাতে নয়নাকে দেখে। বাসায় দরজায় এসে বারবার কলিং বেল দেওয়ার পর মাহফুজা বেগমের ঘুম ভেঙে গেল। ড্রয়িং রুমে এসে লাইট অন করে বলে, দরজা খুলে নয়নাকে দেখে বলে, মা তুই এত রাতে? সব ঠিক আছে তো? কি হয়েছে? তোমার শার্ট ওর শরীরে কেন? কি করছো আমার মেয়ের সাথে? আম্মু ভেতরে আসতে দাও আগে। আয়। বলেই দ্রুত মাহবুব তালুকদারকে ডেকে তুলল। চোখ ডলতে ডলতে বলেন, এত রাতে তোমার আবার কি হলো? মেয়ে আর মেয়ের জামাই এসেছে, দ্রুত চলো। আমার কাছে কিছুই ঠিক মনে হচ্ছে না। মাহবুব তালুকদার এসেই বলেন, এত রাতে কি এমন এমার্জেন্সি পড়লো যে বাসায় চলে আসলে? আসার আগে একটা ইনফর্ম তো করবে। আপনার মেয়েকে আপনার কাছে ফেরত দিতে আসলাম। আচ্ছা, কথা পরে হবে। নয়না, তুই বরং জামাইকে নিয়ে রুমে যা। ওরা দুজন রুমে ঢুকতেই মাহবুব তালুকদার বাহির থেকে দরজা লক করে দিল। লাল টুকটুকে বেনারসিতে সেজে বসে আছে লীলাঞ্জনা, হাত ভর্তি মেহেদি। বাসা থেকে পালানোর সময় টাকা আর গহনা নিয়ে এসেছিল, সেসব দিয়েই বিয়ের আয়োজন করেছে লাবিব। মেরুন রঙের শেরওয়ানি পরে রুমে প্রবেশ করল লাবিব। লীলাঞ্জনাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলে, তোমার প্রেমে আমি কেন, যে কোনো পুরুষই পড়তে বাধ্য। তোমার সৌন্দর্যের বর্ণনা শেষ শেষ করা যাবে না। ইস, সবাই বলবে জিতেছি। ইচ্ছে করছে টুক করে তোমাকে খেয়ে ফেলি, নিজের বউকে নিজেই না নজর দিয়ে ফেলি। লীলাঞ্জনা বেশ অবাক হলো। আচ্ছা লাবিব, আমার রূপ দেখেছে? আমার চোখ ভর্তি অশ্রু ওর চোখে পড়ছে না? কই একবারও জিজ্ঞাসা করলো না তোমার চোখে পানি কেন? একবারও বলল না তোমার হাতের মেহেদির রং কেমন গাঢ় হয়েছে দেখি? তোমার কি মন খারাপ? তাহলে লাবিব কি আমায় ভালোবাসে, নাকি আমার রূপের মোহে আটকে পড়েছে? ওই সুন্দরী বউ, কি ভাবছো বলো তো? তুমি আমাকে দেখে আমার সৌন্দর্য উপভোগ করো, অথচ আমার চোখের দিকে তাকিয়ে হৃদয়ে পড়তে পারো না। তুমি কি আমায় ভালোবাসো, নাকি শুধুই আটকে আছো আমার মোহমায়ায়? লাবিব এগিয়ে এসে বলে, কবুল বলতে দাও, তারপর দেখাবো আমি কিসে আটকে আছি, আর কি পড়তে পারি। সুন্দরী, এক্ষুনি কাজে আসবে। নীরঞ্জনার মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ মনে হলো ভালোবাসার চেয়ে মন পড়তে পারে এমন মানুষ জীবনে বেশি প্রয়োজন। রংচঙ্গে ভালোবাসা হয় না, রং তো কেবল মোহ। কাজী সাহেব আসলেন, বিয়ে পড়ালেন। লাবিবের চাচা আর তার পরিবার উপস্থিত ছিল বিয়েতে। নীলঞ্জনার পক্ষ থেকে কেউ উপস্থিত নেই। কবুল বলতে যেয়ে কান্নায় ভেঙে পড়ে নীলঞ্জনা। হঠাৎ তার মন বলছে সে যেন বড় কোনো ধ্বংসের সূচনা করছে। মনে মনে আওড়ালো, তোমাদের অভিশাপ নিয়ে আমি সুখী হতে পারবো না বাবা। রঙিন বেলুন আর জড়ি দিয়ে সাজানো রুমে বসে আছে লীলঞ্জনা। হাঁটুতে মুখ গুজে কান্না করছে। সবকিছু কেমন বিষাক্ত মনে হচ্ছে। ছুটে চলে যেতে ইচ্ছে করছে ছেড়ে আসা প্রিয় মানুষদের কাছে। মাহফুজা বেগম বলেন, এটা কি করলে তুমি? জামাই প্রথমবার এসেছে, কই তাকে আপ্যায়ন করবে, তা না উল্টো বন্দি করে রেখেছ। একদম চুপ করো তুমি। জামাই কত বড় সাহস
তুমি ভেবে দেখো, আমার মেয়েকে বিয়ে করে নিয়ে এখন আবার ফেরত দিতে এসেছে। ওর 14 পুরুষ চৌধুরী হলে আমারও তালুকদার বংশ দেখি কার ঘাড়ের কটা মাথা। আমার মেয়ের জীবন নিয়ে কোন শালার বেটারে সাবলুডু খেলতে দেব না। মাহবুব তালুকদার বেঁচে থাকতে কখনোই তা সম্ভব না। মিজান তালুকদার এসে বলে, সমস্যা বলেই ডেকে এনেছি। ওই ছেলে আমার মেয়েকে ফেরত দিতে এসেছে। ওর এত বড় স্পর্ধা, আমার মেয়েকে ও পণ্য ভেবেছে।